আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অন্তরীপের নতুন একটি ভিডিওতে। তিনি ছিলেন একদিকে কলম্বিয়ার গরিবদের ত্রাণকর্তা, অন্যদিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী। তার সম্পদের পরিমাণ এত বিশাল ছিল যে টাকার অতিরিক্ত বোঝার কারণে প্রতি বছর কোটি কোটি ডলার ইঁদুর খেয়ে ফেলত। হ্যাঁ, আমি বলছি পাবলো এমিলিও এসকোবার গাভিরিয়ার কথা। আজ আমরা জানব এমন কিছু তথ্য যা সাধারণত মানুষ জানে না। যেমন এসকোবার একবার পুরো কলম্বিয়ার সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, আর আশ্চর্যজনকভাবে সে যুদ্ধে প্রাথমিকভাবে এসকোবারেরই জয় হয়েছিল। 1949 সালে জন্ম নেয়া এসকোবার ছিল অদ্ভুত বুদ্ধিমান আর ভয়ঙ্কর উচ্চাকাঙ্ক্ষী। ছোটবেলায় সে বন্ধুদের সাথে বাজি ধরত যে আমি একদিন কলম্বিয়ার প্রেসিডেন্ট হব। কিন্তু রাজনীতি নয়, বরং সে বেছে নিয়েছিল অপরাধকে। কিশোর বয়সে সে কবর থেকে মার্বেল চুরি করে বিক্রি করত। পরে গাড়ি চুরি, ভুয়া লটারি টিকিট, এমনকি নকল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বানিয়ে বিক্রি করত। এই চতুরতাই পরে তাকে মাদক সম্রাট বানিয়েছিল। 1970-এর দশকে যখন কোকেন ছিল প্রায় অপরিচিত একটি মাদক, তখন এসকোবার বুঝে যায় যে খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে কোকেন হবে সাদা সোনা। তাই সে আমেরিকায় কোকেন পাঠাতে শুরু করে। আর 1980-এর দশকে প্রতিদিন প্রায় 70 থেকে 80 টন কোকেন যুক্তরাষ্ট্রের বাজারে পাচার করত। খুব তাড়াতাড়ি কলম্বিয়ার অখ্যাত এক মেডেলিন শহর বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠে। এসকোবার মেডেলিন শহরকে কেন্দ্র করে গড়ে তোলেন মেডেলিন কার্টেল। অনুমান করা হয় আমেরিকার বাজারে 80% কোকেন সরবরাহ করত এই মেডেলিন কার্টেল। আর এর মুনাফা এত বেশি ছিল যে একবার এক ফ্লাইটই সে আয় করত প্রায় $50 মিলিয়ন। এসকোবার একসময় পৃথিবীর 7ম ধনী ব্যক্তি ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, সে বছরে প্রায় $2 বিলিয়ন হারাতো শুধু ইঁদুরে টাকার বান্ডিল খেয়ে ফেলার কারণে। তার বিশাল এস্টেট হাসিয়েন্দা নাপোলেস এ ছিল চিড়িয়াখানা, কৃত্রিম হ্রদ, এমনকি আফ্রিকা থেকে আনা জলহস্তি। এই জলহস্তিরা আজও কলম্বিয়ায় বংশবিস্তার করছে এবং স্থানীয়দের জন্য হুমকিতে পরিণত হয়েছে। পশু পাখির প্রতি এসকোবারের ভালোবাসা ছিল অফুরান, আর তাই নিজের বাংলো বাড়িতে তিনি তার পছন্দের সকল প্রাণী প্রায় রেখেছিলেন এবং সে নির্দিষ্ট একটা সময় এই প্রাণীর সাথে কাটাতেন। বলা হয়ে থাকে যে এসকোবার তার টাকা কলম্বিয়ার বিভিন্ন জায়গার মাটির নিচে পুঁতে রাখতেন। এমনকি এখনও কলম্বিয়ার বিভিন্ন জায়গার মাটির নিচে এসকোবারের টাকা পাওয়া যায়। এসকোবার যখন পালিয়ে বেড়াচ্ছিলেন, তখন একদিন তার মেয়ের শীত লাগলে কাছাকাছি কোথাও আগুন জ্বালানোর জন্য কাঠ পাওয়া যাচ্ছে। তখন এসকোবার কাঠের পরিবর্তে ডলারের বান্ডেল জ্বালিয়ে মেয়ের জন্য আগুনের তাপের ব্যবস্থা করেছিলেন। তার কাছে টাকা ছিল শুধুই খেলনা। যদিও এসকোবার ছিল একজন ভয়ঙ্কর অপরাধী, তবু অনেক গরিব মানুষ তাকে ভালোবাসত। কারণ সে বস্তিতে ঘর বানাতো, হাসপাতাল বানাতো, খেলার মাঠ বানাতো। একবার নির্বাচনে দাঁড়ালে লাখো মানুষ তাকে সমর্থন দেয়। কিন্তু এই দানশীলতা আসলে ছিল তার নিরাপত্তার জন্য ঢাল স্বরূপ। কারণ পুলিশ যখন তাকে খুঁজতে যেত, তখন সাধারণ মানুষ, বিশেষ করে ছোট ছোট শিশুরা পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করত। যার কারণে অনেক সময় এমন হয়েছে যে পুলিশ তার নির্দিষ্ট অবস্থান শনাক্ত করার পরেও তাকে ধরতে পারেনি। 1982 সালে এসকোবার সংসদ সদস্য নির্বাচিত হয়। তবে শপথ নেওয়ার আগেই তার সকল অপরাধ ফাঁস হয়ে গেলে তাকে পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হয়। আর এরপরে শুরু হয় এক রক্তাক্ত অধ্যায়। তার একটি মূল মন্ত্র ছিল প্লাতা ও প্লোমো, অর্থাৎ টাকা অথবা সীসা। তুমি যদি ঘুষ নাও তাহলে তুমি নিরাপদ থাকবে, আর যদি ঘুষ না নাও তাহলে বুলেটের আঘাতে মরো। আর এই নীতিতে শত শত বিচারপতি, সাংবাদিক, পুলিশ, এমনকি প্রেসিডেন্ট প্রার্থীকে পর্যন্ত হত্যা করা হয়। 1989 সালে তার আদেশে একটি যাত্রীবাহী প্লেনে বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হয়, যখন 100 জনেরও অধিক সাধারণ মানুষ মারা যায়। এছাড়া সরকারকে চাপে রাখার জন্য যখন তখন বিভিন্ন শপিং মল, বাস স্ট্যান্ডে বোমা হামলা হতো। সরকারকে চাপে ফেলতে তখন পাবলিক প্লেসে বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করত। একবার তার নামে মামলা করা হলে মামলার সকল নথিপত্র নষ্ট করতে পুরো সুপ্রিম কোর্টে আগুন লাগিয়ে দিয়েছিলেন। এছাড়া তার গ্যাংয়ের কোনো সদস্য যদি কোনো পুলিশ সদস্যকে হত্যা করতে পারত, তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হতো।
এসকোবার একবার বলেছিল যে আমার নিজেকে খোদা মনে হয় মাঝে মাঝে, কারণ আমি যদি বলি কেউ মরবে তাহলে সে ওই দিনই মরবে, আর যদি কাউকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে সে বেঁচে থাকবে। কোনো মানুষ সে যেই হোক না কেন এসকোবারের স্বার্থের বিরুদ্ধে গেলে তার লাশ খুব তাড়াতাড়ি কলম্বিয়ার রাস্তায় পাওয়া যেত। 1991 সালে সরকারকে বাধ্য করে এসকোবার আত্মসমর্পণ করে, কিন্তু সে অদ্ভুত এক শর্ত জুড়ে দেয় যে তাকে যে জেলে রাখা হবে সেই জেল সে নিজেই বানাবে, আর তার গার্ড হবে তার নিজের পছন্দের লোকজন, আর কোনো সরকারি বাহিনী সেই জেলে ঢুকতে পারবে না। আর এভাবেই তৈরি হয় লা ক্যাথেড্রাল নামে কারাগার, যেখানে ছিল বার, ডিস্কো, জিম, ফুটবল মাঠ সহ বিনোদনের সকল ব্যবস্থা। নিয়মিত বাইরে থেকে মেয়ে নিয়ে এসে এসকোবার ও তার সাঙ্গপাঙ্গরা মনোরঞ্জনের ব্যবস্থা করত। এসকোবার সেখান থেকে নির্বিঘ্নে তার ব্যবসা চালাতো। তবে বিপত্তি বাধে যখন দুজন ড্রাগ মাফিয়াকে সেই জেলের মধ্যে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়। প্রশাসন তা জেনে গেলে কারাগারে রেড করা হয়। এসকোবার তখন গোপন সুড়ঙ্গ থেকে পালিয়ে যায়। এরপরই শুরু হয় ইঁদুর বিড়াল খেলা। তাকে ধরার জন্য কলম্বিয়ান প্রশাসন সার্চ ব্লক তৈরি করে, আর এতে সর্বাত্মক সহযোগিতা করে আমেরিকার ডিইএর দুজন এজেন্ট, কিলিয়ান মার্ফি ও হাবিয়ের পেনা। এসকোবারের বিভিন্ন গোপন আস্তানায় রেড করা হয়, তবে প্রত্যেকবারই কিভাবে যেন আগে থেকেই এসকোবার খবর পেয়ে যেত এবং পালিয়ে যেত। এমনও অনেকবার হয়েছে যে পুলিশ সেখানে পৌঁছার কয়েক মিনিট আগেই এসকোবার সেখানে ছিল, তবে প্রত্যেকবারই এসকোবার পালিয়ে যেতে সক্ষম হয়। এসকোবার একজন ভয়ঙ্কর ডন হলেও সে ছিল আগাগোড়া একজন ফ্যামিলি ম্যান। সব কিছুর ঊর্ধ্বে তার কাছে তার ফ্যামিলি ছিল, আর তাই তার পরিবারের নিরাপত্তার কথা ভেবে একসময় পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যদিও এ পরিকল্পনা সফল হয়নি। অবশেষে পরিবারের সাথে কথা বলার সময় তার ফোন কল ট্র্যাকিং করে 1993 সালের 2 ডিসেম্বর পুলিশ তাকে ঘিরে ফেলে, আর এ সময় উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় এসকোবার নিহত হয়। তার মৃত্যুতে মেডেলিনের ঘরে ঘরে মানুষ শোক পালন করতে থাকে। মজার ব্যাপার হলো এসকোবার তার মৃত্যুর আগে শেষ ফোন কলটি তার ছেলেকে করেছিল, আর ছেলের প্রতি তার শেষ কথা ছিল, তুমি যেন কখনো আমার মতো না হও। আর এভাবেই সমাপ্তি ঘটে বিখ্যাত মেডেলিন কার্টেলের, এক সত্যিকারের ডনের চির অবসান।